যে এই হচ্ছে সেই কোম্পানিতে কারা কারা রয়েছেন, কারা কারা উত্তরাধিকার, আমাদেরকে যদি একটু গুছিয়ে বলেন। এখানে এটা হচ্ছে ওয়ারিশন সার্টিফিকেট, যেটা সেই ওয়ারিশন সার্টিফিকেট আপনি যদি দেখেন তাহলে আপনি এই জায়গাতে দেখতে পাবেন। একটু যদি একটু স্ক্রিনটা ছোট করা হলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, আমি দেখুন। আম, আমি আমার ডকুমেন্টস থেকে আসলে এখানে বের করি। হ্যাঁ। এখানে আমি দেখতে পাচ্ছি না, সেখানে যে এই যে সুফিয়া খাতুন, হুম। তার তার এখানে সুফিয়া খাতুন সম্ভবত তার মার নাম। হুম। কেমন? এখানে মরহুম দুলা মিয়া, আব্দুল সালাম তার ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস তো সে নিজেই, ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। এবং হ্যাঁ। একটা জিনিস জেনে রাখেন, এই যে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম এখানে আছে, হ্যাঁ। ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের ছেলে হুম। নাম হচ্ছে আপনার অপুর সরি, এটা এটা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, এবং তার আরেকটা ভাই আছে। একটু যদি নিচে স্ক্রল করেন তাহলে দেখা যাবে যে জাহাঙ্গীর নামে তার একটা ভাই আছে। এই ভাইয়ের ছেলেকে এখন সে ডেপুটি প্রেস সেক্রেটারি নিয়োগ দিয়েছে। অর্থাৎ তার ফ্যামিলি মেম্বারকেও কিন্তু সে এই মুহূর্তে তার দখলদার বাহিনীতে সে আপনার ঢুকিয়েছে, চাকরি দিয়েছে। ফলে এই কোম্পানির কিন্তু এরাই এখন শেয়ার হোল্ডার, যার মধ্যে ইউনূসও রয়েছে, এই যে খোরশেদ আনোয়ার, হুম। আর তারপরে আরো তারা ফ্যামিলির যারা মেম্বার রয়েছে তারা প্রত্যেকেই রয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে হুম। ইউনূস আপনার কিভাবে তার এই যে একদম পারিবারিক একদম পারিবারিক মানে প্রতিষ্ঠান এইটা যারা, হচ্ছে নিজের কোম্পানির সাথে নিজে আবার চুক্তি করেছেন, তার প্রমাণ। রাইট, এবং এই এই যে কাগজগুলো 7 নম্বরে, আপনাদেরকে দেখালাম। এবার এই হচ্ছে আপনি সাত সেই যে নম্বরে দেখতে পারেন কোম্পানি। যে মোহাম্মদ জাহাঙ্গীর, হ্যাঁ। সরি আমি একটু দেখেন, ওয়ারিশনে যে মোহাম্মদ জাহাঙ্গীরকে দেখতে পেয়েছেন, পুত্র, দুলামিয়ার পুত্র একদম। যে, হুম। এই মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে 7 অপূর্ব নম্বরে জাহাঙ্গীর, মোহাম্মদ জাহাঙ্গীর। জি, এই অপূর্ব জাহাঙ্গীর কিন্তু এখন ডেপুটি প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটার হাইয়েস্ট পিকে অবস্থান করছে আর কি ইউনূসের সাথে। একদম। তার আর এই হচ্ছে মানে সেই কোম্পানি যেটা গঠিত হয়েছিল সেইটা। এবং এই যে এখানে একটা পাকিস্তানের ফ্ল্যাগ দেওয়া সেই স্ট্যাম্প, যেটা পরে এই যে পাকিস্তান প্যাকেজিং কর্পোরেশন, যেটা পরে নাম পরিবর্তন করেছিল। পাকিস্তান প্যাকেজিং কর্পোরেশন ছিল, রাইট। কিন্তু দাদা, এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন এবার আপনার কাছে রাখতে চাই। সেটা হচ্ছে, এই যে সমস্ত প্রিন্টিং এর দায়িত্ব এই কোম্পানিটাকে দেওয়া হয়েছিল, একটা ব্যাংকের যখন সেখান থেকে চেক লিফ ছাপা হচ্ছে বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ছাপা হচ্ছে, তখন এই কোম্পানিটার কাছে এই সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র ছাপার পারমিশন কি ছিল? আহ, আহ, এই মানে ডেফিনেটলি আমি এই ব্যাপারে নথিগুলো আমার কাছে নাই, বাট আমি যদি ধরেন একটা কমন সেন্স অ্যাপ্লাই করি আর কি, যে প্রথম ব্যাপার হলো যে এগুলো তো ধরেন খুবই সেনসিটিভ অনুমোদনের ব্যাপার, হুম। খুবই সেনসিটিভ ব্যাপার হুম। স্যাপার, এগুলো হুম। বাংলাদেশ ব্যাংকই হুম। একমাত্র, বাংলাদেশ ব্যাংক এগুলোর এখতিয়ার রাখে। হ্যাঁ। কেমন? কিন্তু এই আপনি যে পার্টিকুলার প্রশ্ন করেছেন, আমার কাছে আসলে সত্যি কথা বলতে যে এইটার জবাবটা আমি ডকুমেন্ট সহ আমি বলতে পারছি না। কিন্তু এটা তো ঠিক যে এই প্রকাশনার দায়িত্বটাও আসলে পেয়েছে এই প্রতিষ্ঠানটা, কিন্তু অ্যাপারেন্টলি তো তাদের কাছে এই পারমিশনটা থাকার কথা না। এটার তো পারমিশন একমাত্র থাকবে বাংলাদেশ ব্যাংকের কাছে, কারণ এই সেনসিটিভ ব্যাপার স্যাপার গুলো বা তাহলে এই ডকুমেন্টস, যে ব্যাংকের জিনিসপত্র ছাপার জন্য যে প্রিন্টিং এর দায়িত্ব দিয়ে দেওয়া হলো, এটা তো একটা প্যাকেজিং প্রিন্টিং কোম্পানি, প্রিন্টিং এর ব্যবসা প্যাকেজিং ছিল। প্রিন্টিং কোম্পানি, তাহলে তার রাইট। মেশিনারিজ গুলো বা পারমিশন, এইগুলো তো যদি পারমিশন থাকে তাহলে তো মেশিনারিজ থাকবে। সেই মেশিনারিজ কোথা থেকে এলো? টাকা কে দিল? এই টাকাগুলো দিয়েছে গ্রামীণ ব্যাংকের ফান্ড থেকে, যেই ফান্ডটা এসেছে সাধারণ মানুষের জন্য। আপনার যে অনুদান এসেছে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অর্গানাইজেশন থেকে, ওই যে সাইট প্রোগ্রাম, সেখান থেকেও টাকা দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকের নিজস্ব টাকা দেওয়া হয়েছে। মানে নিজস্ব বলতে কি, গ্রামীণ ব্যাংকের টাকা পয়সার উৎস কি কি ছিল? গ্রামীণ ব্যাংকের টাকা পয়সার উৎস ছিল সরকার তাদেরকে টাকা দিয়েছে। গতকালকে যেমন আমি বলেছি হ্যাঁ, যে বিশাল মাননীয় অঙ্কের টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই প্রায় 400 কোটি টাকা তিনি দিয়েছেন, যখন যে এই ব্যাংকটা ডুবে যেতে বসেছিল। এছাড়া অন্যান্য সরকারের আমলে তো অল্প বিস্তর সেটা বাজেট হয়েছে। এইটা একটা সোর্স টাকার। আরেকটা সোর্স হচ্ছে পৃথিবীর বিভিন্ন দাতা গোষ্ঠী, পৃথিবীর বিভিন্ন দেশ দাতা গোষ্ঠী তাদেরকে যে টাকাটা আপনার অনুদান হিসেবে দিয়েছে বা ঋণ হিসেবে দিয়েছে। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের ফান্ডটা কমপ্লিটলি আসে সরকার এবং অনুদান থেকে। এই টাকাটা পাবলিকের টাকা। কাদের টাকা? পাবলিকের টাকা বলতে হচ্ছে যে বাংলাদেশে যারা দরিদ্র, দুস্থ যারা আছে, নারী যারা আছে, নারীর ক্ষমতায়নের জন্য সরকার এই ব্যাংকের মাধ্যমে প্রচুর চেষ্টা করেছিল। এই টাকাগুলো সাধারণ মানুষের। লক্ষ্য করে দেখেন, এই টাকাটা
সে দিয়ে দিচ্ছে তার বাবার প্রতিষ্ঠানের ঋণ মওকুফের জন্য। এবং আরেকটা প্রশ্ন এখানে আপনি আসতে পারে, এবং এটা মনে হয় আবার মানুষের সামনে এটা বলা প্রয়োজন, সেটা হলো যে যদি প্যাকেজিং কর্পোরেশন একটা লিফলেট তারা চার্জ করে 6 টাকা, লেটস সে পার পেজ, সেইটা কি অন্য একটা কোম্পানি 3 টাকায় দিতে পারতো একই মূল্যমানের? সেটা কিন্তু আমরা কোনোদিন জানতে পারিনি। অর্থাৎ প্যাকেজিং কর্পোরেশন যেই দাম নির্ধারণ করেছে, গ্রামীণ ব্যাংকে সেই টাকা পরিশোধ করতে হয়েছে। এই যে প্রশ্নটা বারবার আসছে যে ইউনুস কিভাবে লাভবান হচ্ছে গ্রামীণ ব্যাংক থেকে, কেন সে গ্রামীণ ব্যাংক থেকে সরে যেতে চাইতো না, কেন সে তার বয়স কিন্তু যখন দাদা 60 এই হয়েছে- জায়গাটায় দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর বিষয় যে যদি এদের কাছে পারমিশন থাকে, যদি টেকনোলজি থাকে ব্যাংকের জিনিসপত্র প্রিন্ট করার, যেমন চেকের পাতা লিফ করা, এটা তো এই কাগজ তো সব জায়গায় পাওয়া যায় না, বা এই প্রিন্ট করার জন্য অনুমতি মাত্র কয়েকজনকে দেওয়া হয়, তাহলে তো এটা একটা Right. ভয়ঙ্কর ব্যাপার। তাহলে সেটা কি কি এটা হতে এটা তো পারে? সিকিউরিটিরও একটা ব্যাপার, একদম একদম একদম, মানে মানে তারা তো এরা বন্ড গ্রামীণ, ছাপিয়ে, জাল টাকা ছাপিয়ে, মানে এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার তাহলে এবং সেগুলো এই হতে পারে। জালিয়াতির জন্য এইসব ঘটনার কারণেই আপনি লক্ষ্য করবেন তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এবং তার বিরুদ্ধে যখন এইসব কারণে মামলাটা দায়ের করা হয়েছিল, তখনই সে পাবলিকলি বলা শুরু করেছে যে আমাকে হয়রানি করছে, আমাকে অনেক কষ্ট দিচ্ছে, আমি কিছু করিনি, আমি কিছু জানি না, আমার কোনো ধারণা নাই। মানে একদম একজন ক্লাসিক যে অপরাধী আছে, আসামিরা যেটা বলে যে আমি তো কিচ্ছু জানি না, ইনি এই কাজটা করেছে। এখন আমি আজকে যেভাবে এক্সপ্লেইন করলাম, যেভাবে বললাম, আপনারা যেভাবে দেখালেন, সাধারণ মানুষের আসলে দোষও দেওয়া যায় না, তারা তো আসলে এত কিছু জানতেন না। মানে আমি জানি যে আজকের প্রোগ্রামের মাধ্যমে অনেকেই জানবেন যে তার বাবার প্রতিষ্ঠানকেই সে যে এরকম ব্যবসা করে দিয়েছে, ঋণ মকুব করেছে, আজকের প্রোগ্রামের ফলে অনেক মানুষই জানবেন। তো এই এই বিষয়গুলো তো অনেকে জানতেন না যে এই ঘটনাগুলো ঘটিয়েছে। এখন একটা রাষ্ট্রের দায়িত্বটা কি? সে যত বড় নোবেল লরিয়েট হোক, যে সে যেই হোক না কেন, সে আমেরিকার এই পুরস্কার পাক, সে সেই পুরস্কার পাক, অন্যায় তো অন্যায়। একদম। বাংলাদেশের এখানে সংবিধান জানতে অনুযায়ী চাইবো যে শেখ হাসিনা তিনি তাহলে কি করছিলেন? তিনি কি একেবারেই নজর দেননি এতদিন ধরে? না, না, তিনিই তো নজর দিয়েছেন। তিনি তার সরকারের আমলেই তো এই অপরাধগুলো ধরা পড়েছে। ইনভেস্টিগেশন তো তার সরকারের আমলে হয়েছে। এবং তিনি এবং মজার ব্যাপার হচ্ছে যে তিনি এই অপরাধগুলো ধরতে পেরেই তো দেখা যাচ্ছে তাকে দোষী বানিয়ে দেওয়া হলো যে উনি নাকি আপনার তার প্রতি হিংসার কারণে এই অপরাধের আপনার মামলা করছে বা দায়ের করছে। একটা একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিচার বিভাগের হস্তক্ষেপ করেন না। বিচার বিভাগ, আলাদা আলাদা বিভাগ আছে বাংলাদেশ, এটা সারা পৃথিবীতেই, আপনার ভারতেও সেটা রয়েছে। এখন যত বড় ক্ষমতাশালী হোক না কেন, আইন কেউ অপরাধ করে থাকলে সেটা তো অপরাধী। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই এই অপরাধকে সূচিত করা হয়েছে, অপরাধের তদন্ত করা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।